জ্যোতিষশাস্ত্র নামটা শুনলেই আমাদের মাথায় কি আসে? রাশিফল, গ্রহের ফের বা ভবিষ্যৎবাণী, তাই না? কিন্তু এর গভীরে এমন একটা আধ্যাত্মিক দিক লুকিয়ে আছে যা ভবিষ্যতের চেয়েও অনেক বেশি করে নিজেকে জানার কথা বলে। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই অন্য রকম উপলব্ধিটাই খুঁজে দেখি। আচ্ছা, শুরুতেই এই অসাধারণ উপমাটা একবার দেখুন। ভাবুন তো, একটা অন্ধকার ঘরে একটা প্রদীপ কি করে? সে কিন্তু নতুন কিছু তৈরি করে না, বা ঘর থেকে কিছু সরিয়েও দেয় না। সে শুধু যা কিছু আগে থেকেই ঘরে ছিল সেগুলোকে স্পষ্ট করে দেখায়। জ্যোতিষশাস্ত্রের জ্ঞানটাও ঠিক তেমনই, একটা আলো। তো এই প্রদীপের ধারণাটা আসলে কি? এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র হলো অনেকটা আয়নার মতো। এমন একটা আয়না যা আমাদের ভেতরের শক্তি, সম্ভাবনা আর জীবনের আসল উদ্দেশ্যটাকে চিনতে সাহায্য করে। মানে, পরিষ্কার করে বললে এটা ভাগ্যের ভালো মন্দ বলার কোনো খেলা নয়, বরং এটা হলো সমাধানসহ নিজেকে বিশ্লেষণ করার একটা শক্তিশালী পদ্ধতি। এর মাধ্যমে একজন মানুষ তার নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে একদম পরিষ্কারভাবে দেখতে পায়। কিন্তু প্রশ্ন হল, এই আত্মবিশ্লেষণটা সম্ভব হয় কিভাবে? এর পেছনে জ্যোতিষশাস্ত্রের একটা একেবারে মৌলিক নীতি কাজ করে। নীতিটা হল, যেমন ওপরে তেমন নিচে। চলুন এই গভীর সূত্রটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই সূত্রটা বলছে যে এই যে বিশাল মহাবিশ্ব, এই যে গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, এর সাথে আমাদের অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা গভীর যোগসূত্র আছে। সহজ কথায়, মহাবিশ্বের নিয়মকানুনের একটা ছোট্ট প্রতিচ্ছবি যেন আমাদের সবার ভেতরেই কাজ করছে। এই বটগাছের উপমাটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা ছোট্ট বটের বীজের মধ্যে যেমন একটা বিশাল বটগাছের পুরো নকশাটা লুকিয়ে থাকে, ঠিক তেমনই বলা হয় প্রত্যেকটা মানুষের ভেতরেই যেন গোটা মহাবিশ্বের সম্ভাবনাটা জমা হয়ে আছে। তো এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষের জীবনটা আসলে চেতনার বিকাশের একটা যাত্রা। আর এই যাত্রাপথে মূলত 4টি প্রধান ধাপ বা স্তরের মধ্যে দিয়ে যেতে হয়, অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মতন একটা ব্যাপার। এই হলো সেই 4টে ধাপ, মানব বিবর্তনের পথ, ব্যক্তিসত্তা থেকে শুরু হয়ে আত্মিক চেতনায় পৌঁছানো। আর প্রত্যেকটা স্তরেই জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আর অভিজ্ঞতা কিন্তু একেবারে বদলে যায়। চলুন প্রত্যেকটা স্তরকে একটু কাছ থেকে দেখি। প্রথম স্তর মানে ব্যক্তিসত্তার স্তরে জীবনটা চলে পুরোপুরি আবেগ আর ভালো লাগা খারাপ লাগার ওপর দিয়ে। যা ভালো লাগে সেটার পেছনে ছোটা, আর যা অপছন্দ সেটা থেকে পালানো। এখানে যুক্তির থেকে প্রবৃত্তির জোরটাই অনেক বেশি। দ্বিতীয় স্তরে এসে আচরণে কিছুটা নিয়ন্ত্রণ আসে বটে, কিন্তু এর পেছনের কারণটা হলো ভয়। চাকরি হারানোর ভয়, সম্মান হারানোর ভয় বা কোনো শাস্তি পাওয়ার ভয়। টিকে থাকার জন্য ভালো ব্যবহার করাটা এখানে একটা কৌশল হয়ে দাঁড়ায়, হৃদয় থেকে আসা কোনো গুণ নয়। আর এই তৃতীয় স্তরটা হলো এক অসাধারণ পরিবর্তনের মুহূর্ত। এখানে মানুষ শুধু ভালো কিছু করার কথা ভাবে না, বরং নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করে সেটাকে বাস্তবে পরিণত করে। পুরনো অভ্যাস ভেঙে নতুন পথ তৈরি করার যে সৃজনশীল ক্ষমতা, সেটার জন্ম এখানেই হয়। আর সবার উপরে রয়েছে আত্মিক চেতনা। এখানে জীবনের কেন্দ্রবিন্দু আমি থেকে সরে গিয়ে আমরা হয়ে যায়। অন্যের জন্য কিছু করার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে মানুষ জীবনের আসল আনন্দ আর সার্থকতা খুঁজে পায়। তখন কাজ আর বোঝা মনে হয় না, কাজই হয়ে ওঠে জীবনের অর্থ। বেশ, তাহলে এখন প্রশ্ন হল, চেতনার এই যে আলাদা আলাদা স্তর, সেখানে গ্রহদের প্রভাব কিভাবে বদলে যায়? মজার বিষয় হল, গ্রহগুলো কিন্তু একই আছে, কিন্তু আমাদের চেতনার বিকাশের সাথে সাথে জীবনে তাদের ভূমিকাও নাটকীয়ভাবে পাল্টে যেতে থাকে। যখন চেতনা একেবারে প্রাথমিক স্তরে থাকে, মানে ব্যক্তিসত্তার পর্যায়ে, তখন গ্রহরা আমাদের জীবনে একটা বিশেষ এবং বেশ কঠোর ভূমিকা পালন করে। ভাবছেন সেটা কি হতে পারে? হ্যাঁ, কারারক্ষক। শুনতে অবাক লাগলেও এই পর্যায়ে গ্রহরা আমাদের রক্ষা করার জন্যই কিন্তু কঠোর হয়। যখন আমরা নিজেদের আবেগ বা প্রবৃত্তির বশে কোনো ভুল পথে যেতে চাই, তখন তারাই অদৃশ্য দেওয়াল তুলে আমাদের থামিয়ে দেয়, আদতে নিজেদেরই ক্ষতি থেকে আমাদের বাঁচায়। কিন্তু চেতনার বিকাশ যখন ভয় আর নিয়মের গণ্ডিতে প্রবেশ করে, মানে ব্যক্তিত্বের স্তরে পৌঁছায়, তখন গ্রহদের এই কঠোর ভূমিকাও বদলাতে শুরু করে। কারারক্ষক থেকে তাদের একটা নতুন রূপান্তর ঘটে। তারা তখন প্রশিক্ষকের ভূমিকা নেয়। এই স্তরে গ্রহরা আমাদের ধৈর্য, সময়জ্ঞান আর কর্মফলের শিক্ষা দেয়। কখন অপেক্ষা করতে হবে, কোন কাজের জন্য কতটা খাটতে হবে, সেই কঠিন কিন্তু জরুরি পাঠগুলো আমরা তাদের কাছ থেকেই শিখি।
আর যাত্রার শেষে যখন চেতনা, সংকল্প এবং ভালোবাসার সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, তখন গ্রহের চূড়ান্ত এবং সবচেয়ে গভীর রূপান্তরটি ঘটে। তখন তারা আর শাসক বা শিক্ষক কোনোটাই থাকে না। তখন তারা হয়ে ওঠে পথের সত্যিকারের সহায়ক বা বন্ধু। এই স্তরে তারা আর বাধা সৃষ্টি করে না, বরং আমাদের মহৎ উদ্দেশ্য পূরণের পথে শক্তি যোগায়, সুযোগ তৈরি করে দেয় আর আমাদের যাত্রাটাকে মসৃণ করে তোলে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা বোঝা যে গ্রহরা আমাদের ওপর শর্ত আরোপ করতে পারে, পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু আমাদের ইচ্ছাশক্তিকে তারা কেড়ে নিতে পারে না। কর্মের স্বাধীনতা কিন্তু সবসময় আমাদের হাতেই থাকে। সবশেষে এই সমস্ত আলোচনাকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে আমরা জ্যোতিষশাস্ত্রের এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির চূড়ান্ত উদ্দেশ্যটা বুঝতে পারি। এটা কেবল একটা জ্ঞান নয়, এটা আসলে নিজেকে চেনার একটা পথ। আধ্যাত্মিক জ্যোতিষশাস্ত্র আসলে আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্যটাকে বোঝার একটা চাবিকাঠি। এটা জীবনের সেই সব গভীর প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে, যা আমাদের সময়কে কোনো না কোনো সময় ঠিকই ভাবিয়ে তোলে। এই পুরো বিশ্লেষণটা শেষ পর্যন্ত একটা ব্যক্তিগত জিজ্ঞাসায় এসেই থামে। যদি এই জ্ঞান সত্যিই একটা আলো হয়, তবে সেই আলো দিয়ে জীবনের কোন অন্ধকার কোণটিকে সবার আগে আলোকিত করার প্রয়োজন আছে বলে মনে হয়?